আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা যাতে বক্তব্য দিয়ে পরিস্থিতি খারাপ না করে সেটাই চাওয়া মন্তব্য। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। এবং পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। দেশ জুড়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণের মহা আয়োজন। দর্শক সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। নির্বাচন নিয়ে কেমন হবে তা নিয়ে ভারতের নসিহত চায় না বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে নির্বাচন নিয়ে দেওয়া পরামর্শের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গত 3টি নির্বাচন নিয়ে কোনো কথা না বলা ভারতের এই পরামর্শ গ্রহণযোগ্য নয়। দিল্লি থেকে শেখ হাসিনার বক্তব্য যেন বাংলাদেশের পরিস্থিতি নষ্ট না করে আবারও সেই আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ ভারত কূটনীতিতে হঠাৎ উত্তাপ। ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের 3 দিনের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে। তলব করে নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের পরামর্শ ভারতের। বিষয়টি কিভাবে দেখছে ঢাকা? আমরা তাদের হাইকমিশনারকে ডেকেছি। এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করেনি। তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকলে একজনকে ডাকা হয়। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কী করব। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। 16 ডিসেম্বর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্য নিয়েও অসন্তোষ জানান উপদেষ্টা। বলেন, মুক্তিযোদ্ধাদের ছাড়া 71-এ বিজয় আসতো না। ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামা, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে যোগ করতে পারবো না। 7 সিস্টার্স নিয়ে রাজপথের বক্তব্য আর সরকারের অবস্থান এক নয় বলেও জানান তিনি। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতায় যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে। কারণ তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে। তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করেন, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন না। প্রশ্নের উত্তরে উপদেষ্টা জানান, মঙ্গলবার পর্যন্ত তারেক রহমান ট্রাভেল ডকুমেন্ট চাননি। ওনার আগের পাসপোর্ট তো এক্সপায়ার করে গেছে, কাজে তাকে অবশ্যই কোনো না কোনো ডকুমেন্ট নিয়ে আসতে হবে। সেই ডকুমেন্ট আমাদের মিশন ইস্যু করবে। থ্যাংক ইউ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণন দেশটিতে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। বুধবার রাতে প্রধান উপদেষ্টাকে টেলিফোনে তিনি জানিয়েছেন, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন বলে প্রেস উইং জানিয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সোমবার উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026। প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দেওয়া প্রসঙ্গে নির্বাচন কমিশনের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীদের হাতে অস্ত্র আচরণবিধি ভঙ্গ করবে কিনা সেটির উত্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তবে প্রয়োজনে আচরণবিধি সংশোধন করা হবে। সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় 175 থেকে 200 জন পর্যবেক্ষক পাঠাবে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এটা বলেছেন, ওনারা বলেছেন এটার যে আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে করতে হবে নিরাপত্তার সব ক্ষেত্রে। এটা কি খুব একটা কথা, ওনারা এটা ভালো মনে করেছেন করে। বাট আমার সাথে যেহেতু ওনার এই ব্যাপারে কোনো কথা হয়নি বা ওনাদের থেকেও কাজে আমি এর ব্যাখ্যাটা দিতে গেলে অপব্যাখ্যা হওয়ার সম্ভাবনা আছে। আসন্ন সংসদ নির্বাচনের জন্য দলের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। মনোনয়ন বিতরণ কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি জানান, সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি, তবে সামগ্রিক পরিবেশ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শামীম হায়দার পাটোয়ারি। পরে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের দলের মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রাথমিকভাবে জাতীয় পার্টি মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে, তবে আমরা মনে করি প্রতিনিয়ত পট পরিবর্তন হতে পারে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, প্রশাসনকে সুষ্ঠু ভোটের জন্য আহ্বান জানাচ্ছি। সামনের ভোটটি যদি সুষ্ঠু না হয়, গ্রহণযোগ্য না হয়, ক্রেডিবল না হয়, রিফ্লেক্টিভ না হয়, তাহলে দেশে ভবিষ্যতে গৃহযুদ্ধ হবে। দর্শক, এবার অন্যান্য সংবাদ। দেশব্যাপী সঙ্গীত প্রতিভা অন্বেষণে পিওজে মিউজিক ক্লাবের আয়োজিত প্রতিযোগিতা সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ প্রক্রিয়া শেষে সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে উত্তীর্ণ 15 জনের সুর তাল লয়ের মূর্ছনায় আবেশ ছড়ায় চ্যানেল আই প্রাঙ্গণে। এমন উদ্যোগ আবহমান বাংলার হারাতে বসা সুর ও সঙ্গীত ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ প্রতিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি করবে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আফরোজা হাসির রিপোর্ট। যে গান কিংবা সুর হৃদয়ে সৃষ্টি করে আলোড়ন, যাপিত জীবনে তাই সঞ্জীবন। দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ, দেখেছি দূরে ওই সোনালি দ্বীপ। গানের এই সঞ্জীবনী শক্তি জড়িয়ে আছে সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের গভীরে। কালের অভিঘাতে বিপন্ন সেই সুর আর সঙ্গীত সংরক্ষণের পাশাপাশি বাস্তুতন্ত্র রক্ষায় দায়িত্বশীলতার বার্তায় পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালের আয়োজন। ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। আমার মনে ভোলা চাঁদ ছলা করে, প্রতিযোগীদের লালন, রবীন্দ্র, নজরুল, পল্লীগীতি, ভাওয়াইয়া কিংবা
আধুনিক গানের সাথে দেশীয় যন্ত্রসঙ্গীতের সুরের মূর্ছনায় ঐতিহ্য রক্ষা ও টেকসই অগ্রযাত্রার বার্তা। তারো যদি নিয়ম রে আপন করিয়া। পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে 15 জন প্রতিযোগীর মধ্যে বাছাই করা হবে সেরা 8 জনকে। বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটে নির্ধারিত হবে চূড়ান্ত ফলাফল। বাড়ি যায় চোরে পাখি ডানায়, যদি না হয় কথা জমে নীরবতা। তুমি চোখে রাখো চোখ, চোখে চোখে কথা হোক, যেতে পথে আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, পিওজে মিউজিক ক্লাব সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনালে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্ব দেখবেন আজ রাত 10:15। নগরায়নের চাপে শহর যতই বাড়ছে ততই কমছে সবুজের পরিসর। কংক্রিটের দখলে হারিয়ে যাচ্ছে প্রকৃতির স্বাভাবিক রূপ। তবে এই বাস্তবতায়ও কেউ কেউ নিজের উদ্যোগে ফিরিয়ে আনছেন কৃষি ও সবুজ প্রকৃতি। মাটি আর গাছের প্রতি গভীর দায়বদ্ধতা থেকেই ছাদে গড়ে তুলছেন ছাদ কৃষি। এমনই একজন উদ্যোক্তা ঢাকার ডেমরার শাহ আলম। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। ঢাকা ডেমরার বক্সনগর এলাকায় প্রায় 2200 বর্গফুট ছাদ জুড়ে পরিকল্পিত কাঠামো গড়ে তুলে শতাধিক প্রজাতির ফলজ, মৌসুমী সবজি আর নানা শৌখিন গাছের আয়োজন করেছেন শাহ আলম। একসময় অব্যবহৃত পড়ে থাকা ছাদটি এখন পরিণত হয়েছে সবুজে ভরা একটি ছোট্ট কৃষিক্ষেত্র। আমার এই ছাদ বাগানটা শুরু করছি করোনা থেকে। তো এই স্ট্রাকচারগুলো কি তখনই করেছেন? এই স্ট্রাকচারটা রিসেন্টলি 6 মান্থস মানে আগে করা। এটা এটা আমার নিজের হাতে করা আর কি। বৃক্ষপ্রেমিক শাহ আলম একজন সঙ্গীত শিল্পীও। সুরের চর্চার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যকেই তিনি দেখছেন মানসিক প্রশান্তি আর জীবনের ভারসাম্য রক্ষার অন্যতম উপায় হিসেবে। মিউজিশিয়ান হিসেবে নিজেকে আর কি আপাতত বলি আর কি। আপনি কি গান করেন? গান টান করি আমি, গান শিখছি, হ্যাঁ, শখ থেকে। জানা গেল এই ছাদ কৃষির পরিচর্যা তিনি একা করেন না, বন্ধু এবং স্বজনদের সহযোগিতায় নিয়মিত যত্ন নেওয়া হয় এখানে। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 2-3টা রাউন্ড না দিলে আমার নাস্তা খাওয়ার জন্য মানে মনেই টানে না, যে এটা ঘুরে আগে 3টা রাউন্ড দিতে হবে। আমার বাগানে মাঝে মাঝে বলে যে আপনার বাগানের ওই জায়গায় একটা ফল পাকছে, আপনি জানেন? আমি বলি হ্যাঁ, ওই জায়গায় ওই ফলটা পাকছে। আমার যারা ভিজিটর আছে বা আমার ফ্রেন্ডরা যারা আসে, ওরা এই জায়গায় এসে আমাকে যথেষ্ট হেল্প করে। নগরের মানুষের স্বস্তির আশ্রয় হয়ে উঠেছে এই ছাদ কৃষি। শাহ আলম তার এই ছাদ কৃষি আয়োজন থেকে ফল ফসল যতটুকু না ভোগ করেন তার চাইতে প্রশান্তি ভোগ করেন অনেক বেশি। এবং এটি শুধুই তার একার একটি মিলন ক্ষেত্র না, বন্ধু বান্ধব পরিবারের সবাইকে নিয়ে চমৎকার একটি আয়োজন করেছেন, যা সবাইকে দেয় মানসিক প্রশান্তি। ঢাকার ডেমরার বক্সনগর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। দেখছেন চ্যানেল আই সংবাদ। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। উত্তরের জেলা পঞ্চগড়ে বাদাম চাষে গড়ে উঠেছে এক সফল ও ইতিবাচক দৃষ্টান্ত। বাদাম ভিত্তিক শিল্পের বিকাশে এ জেলায় তৈরি হয়েছে কয়েকশো কোটি টাকার বাণিজ্য। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। অত্যাধুনিক মেশিনে ছড়ানো হচ্ছে বাদামের খোসা। এরপর উন্নত মানের দানা বাছাই করে সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। শুধু দেশেই নয়, জানা গেল এই বাদাম রপ্তানিও হচ্ছে। বাদাম চাষ ও বিপণনকে কেন্দ্র করে উত্তরের জেলা পঞ্চগড়ে গড়ে উঠেছে প্রায় 150 প্রক্রিয়াজাতকরণ কারখানা। ব্যাপক পরিমাণে বাদাম চাষ হচ্ছে, কৃষকরা লাভবান হচ্ছে, আমরা ব্যবসায়ীরা লাভবান হচ্ছি। এবং বাদামটা যদি ইন্ডিয়া থেকে আনা না হয়, আমাদের দেশের কৃষক আরও লাভবান হবে, আমরা ব্যবসায়ীরা লাভবান হব এবং আরও শিল্প গড়ে উঠবে। এসব কারখানা ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক কর্মসংস্থান। বিশেষ করে নারীদের জন্য তৈরি হয়েছে নতুন আয়ের সুযোগ। মিল হওয়ার পর থেকে আমরা মিলে কাজকর্ম করি,
এগুলি করে সংসার চালাই। আমরা অনেক সুন্দরভাবে চলতে পারতেছি। বাসায় সংসারে কাজ করতাম, রান্না বান্না করতাম, এখন এখানে আমরা কাজ করে ছেলে মেয়েদের লেখাপড়া সাহায্য করি। বাদাম বিভিন্ন ডিস্ট্রিক্টের জায়গা থেকে লোড হয়, আবার দানাও লোড হয়, সবাই কাজ কাম করে একটু সুবিধাজনক আমরা পাই। চলতি বছর জেলায় ৯,৯৯০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। এই বাদাম শিল্পকে ঘিরে প্রায় ৫০০ কোটি টাকার বাজার তৈরি হয়েছে দাবি স্থানীয় কৃষি বিভাগের। বহুজাতিক কোম্পানি এটি মোড়কজাত করছে এবং এটি দেশের চাহিদা মিটিয়েও দেশের বাইরে যেমন মালয়েশিয়াতে আমাদের এই বাদামটা যাচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমাদের এই বাদাম যে আবাদটা এবং এটি প্রায় আমাদের ৫০০ কোটি টাকার একটা বাজার সৃষ্টি করছে। সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি এবং সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করা গেলে বাদাম শিল্প উত্তরের কৃষি অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে। জহির মুন্না, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। রাজশাহীর পবা উপজেলার নওহাটা কাজীপাড়া এলাকায় রাতের আধারে পরিকল্পিতভাবে ১১৭টি উন্নত জাতের আম গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে ২ বছরের শ্রম, স্বপ্ন ও বিনিয়োগ এক রাতেই হারিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন উদ্যোক্তা সাইদুর রহমান। ঘটনাটি এলাকা জুড়ে চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। আবু সালেহ ফাত্তা, তথ্য ভিডিও চিত্র আফরোজা হাসির রিপোর্ট। ভোরের কুয়াশা ভেদ করে বাগানে পৌঁছে হতবাক হয়ে পড়েন উদ্যোক্তা সাইদুর রহমান। গোড়া থেকে কেটে ফেলা হয়েছে সারি সারি আম গাছ। ২ বছর আগে সিন্দুর কুসুম্বি মৌজায় ১৫.৫ শতক জমিতে ১২ মাসি, কটিমন, আম্রপালি, হাড়িভাঙা, গৌরমতি ও বাড়ি চারসহ উন্নত জাতের ১৩৩টি আম গাছ রোপণ করেন তিনি। মুকুল দেখে ভালো ফলনের আশায় ছিল পুরো পরিবার। তবে এক রাতের মধ্যেই নিঃশেষের পথে বহুদিনের লালিত স্বপ্ন। গাছের পর কি শত্রুর উপর রাখবে করলে মানুষের সাথ করতে হবে। গাছ কি করলো, ওই দেখলে তো অবুলা গাছটা তৈরি করেছে কত কি কাল পরশু দিন ১০-১২টা চাষ দিয়েছে জমি। আয়ের অবলম্বন হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কায় সাইদুর রহমান। আমি গাছটা প্রায় প্রচুর যত্ন করে মানুষ করেছি। কালকে হঠাৎ আমি ইয়ার গাছ লাগাইছি, রসুন লাগাইছি, এরা রাত্রে এসে প্রায় আমার ১১৭টা গাছ কাটি ফেলেছে। হ্যাঁ, দুর্ভোক্তরা, এবং তাদের সাথে আমার কোনো কথাও নাই, রাগালেগো নাই, কিছু নাই। প্রায় আমার ৩ লাখ টাকা মতো ক্ষতিগ্রস্ত। পূর্ব শত্রুতা ও জমি বিরোধ সহ সম্ভাব্য বিষয় ধরে তদন্তে নেমেছে পবা থানা পুলিশ। তবে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ নির্বাচন নিয়ে ভারতের নসিহত চায় না বললেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনা যাতে বক্তব্য দিয়ে পরিস্থিতি খারাপ না করে সেটাই চাওয়া মন্তব্য। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। দেশবাসীকে শান্ত থেকে দোয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা। এবং পিওজে মিউজিক ক্লাবের সবুজ সুরের সন্ধানে সিজন 1-এর সেমিফাইনাল। দেশ জুড়ে সঙ্গীত প্রতিভা অন্বেষণের মহা আয়োজন। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।